হ্যালো এভরিওয়ান, আমি আবরার শাহরিয়ার। আমি রিজেক্টেড কোরিয়ান্সের ফাউন্ডিং মেম্বার। আমি তোমাদের জন্য আজকে আমার যে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা রিলেটেড সিরিজটা সেটার দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। আজকে যে দ্বিতীয় ভিডিও, আমরা আগের ভিডিওতে কিন্তু কি জেনেছি, আমরা আগের ভিডিওতে তোমার স্বাধীনতার মাত্রা কি, কিভাবে কাজ করে, কিভাবে বুঝতে হয় সেটা নিয়ে আমরা জেনেছি। আজকের ভিডিওতে আমরা জানবো স্বাধীনতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগের ভিডিওতে অনেক কিছু বলেছি, আর আজকে একদম ক্লিয়ারলি সবকিছু বলে দিব আর কি। তো স্বাধীনতার মাত্রাকে তুমি দেখবা যে সবসময় চলনটা, চলন হচ্ছে সর্বোচ্চ ৩ হইতে পারে, ঘূর্ণনও হচ্ছে তোমার সর্বোচ্চ ৩ হইতে পারে, আর বহু পারমাণবিক হচ্ছে তোমার সর্বোচ্চ হইতে পারে, চলন হচ্ছে সর্বোচ্চ ৩ হইতে পারে, ঘূর্ণন হচ্ছে তোমার সর্বোচ্চ ৩ হইতে পারে, আর আর কম্পন যেটা আছে এই কম্পনটা হচ্ছে তোমার সর্বোচ্চ বলে কথা নাই। কম্পনটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বন্ড যতটা বা রেস্ট্রিকশন, বাধা যতটা, গতকাল আমি বুঝাইছি রেস্ট্রিকশন কি জিনিস। তো রেস্ট্রিকশন যতটা, কম্পনটা হচ্ছে ততটা হয়। বাট এক পারমাণবিক হোক, দ্বিপারমাণবিক হোক, তিন পারমাণবিক, বহু পারমাণবিক হোক, এদের ক্ষেত্রে তোমার চলন, ঘূর্ণন, কম্পন এদের সংখ্যার মধ্যে ভিন্নতা হইতেই পারে, কিন্তু এদের এদের যে কম্বিনেশন, এদের যে মোট যোগফল, যেমন দেখো, চলন যোগ ঘূর্ণন যোগ কম্পন, এটা সবসময় 3n হয়। এটা সবসময় কি হয়? 3n হয়। 3n হওয়ার মানেটা কি? এই যে 3 × 1, ওয়ানটা কি? এক পারমাণবিক। দ্বিপারমাণবিক হলে n এর মান 2 হয়। বহু পারমাণবিক হলে পরমাণুর সংখ্যা যত, n এর মান কি হয়? তত। অর্থাৎ তোমার চলন যতটা হোক, ঘূর্ণন যতটা হোক, কম্পন যতটা হোক, এদের যোগফল সবসময় 3n হবে। 3n মানে কি? 3n মানে হচ্ছে তোমার টোটাল ডিগ্রি অফ ফ্রিডম। চলন যোগ ঘূর্ণন যোগ কম্পন, টোটাল। এই 3n টা তোমার পরীক্ষায় ইউজ করতে হয় না, কারণ তোমার পরীক্ষায় কখনো বলে না যে তুমি ১,০০০ কেলভিন থেকে ১০,০০০ কেলভিন, তুমি এই যে ১,০০০ থেকে ১০,০০০ কেলভিনের মধ্যে কাজ করতেছো, এই জিনিসটা তোমাকে কখনো পরীক্ষায় বলে দেয় না। আর এটা যদি বলে না দেয়, তাহলে ডেফিনেটলি তুমি শুধু চলন আর শুধু ঘূর্ণন ইউজ করবা, কম্পন ইউজ করবা না। এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে, ঠিক আছে? সরি, এটা এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে, ঠিক আছে? আর তুমি চলন, ঘূর্ণন আর কম্পন তিনোটাই ইউজ করতে পারবা কখন? যখন তোমার এই রেঞ্জের মধ্যে হয়, এটা যখন তোমাকে বলে দিবে তখন তুমি তিনোটা ইউজ করতে পারবা। কিন্তু যখন তোমাকে বল মানে তোমাকে যদি স্পষ্ট বলে দেয় যে ১,০০০ থেকে ১০,০০০ কেলভিনের মধ্যে তাপমাত্রা, তাহলে তুমি এই যে তিনোটা ইউজ করবা। আর যদি স্পষ্টভাবে বলে না দেয়, তাহলে তুমি জাস্ট এই দুইটা ইউজ করবা, সেটাই এনাফ ফিজিক্সে। আর কেমিস্ট্রিতে তুমি সবসময় ডিগ্রি অফ ফ্রিডম কত ইউজ করবা? কেমিস্ট্রিতে তুমি সবসময় ডিগ্রি অফ ফ্রিডম ইউজ করবা, এই দেখো, ৩। কেমিস্ট্রি সবসময় ৩ কেন ইউজ করবো? কেমিস্ট্রিতে আমরা সবসময় আদর্শ গ্যাস, সবকিছুকে আদর্শ গ্যাস হিসেবে কি, অ্যাজাম্পশনটা আমরা আদর্শ গ্যাস হিসেবে নেই কেমিস্ট্রিতে, যার ফলে আমি সবসময় এক ইউজ করব, ডিগ্রি ৩ ইউজ করব, ডিগ্রি অফ ফ্রিডম কেমিস্ট্রিতে সবসময়, যাই হোক না কেন, তাপমাত্রা বলুক না বলুক, যাই হোক। আর ফিজিক্স হচ্ছে তাপমাত্রা এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা ঘূর্ণন কম্পন সহ ইউজ করব, আর এই রেঞ্জের না থাকলে ১০০ এর চেয়ে ছোট, ১০০ এর চেয়ে ছোট না অ্যাকচুয়ালি, ১০০ এর চেয়ে ছোট বলার দরকার নাই। আচ্ছা, এটা একটা অন্য জিনিস বলছি, সরি 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 সরি, এটা আমি ভুল জিনিস দেখাই দিচ্ছি, এক সেকেন্ড। এই জিনিসটা দেখানো উচিত হয় না এভাবে। হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, সরি, এই জিনিসটা দেখানো উচিত হয় নাই। আহ, আচ্ছা, এই জিনিসটা আমি আবার বুঝাই দিই। এই জিনিসটা হচ্ছে যে যদি তিনোটাই কখন ইউজ করবা, তুমি তুমি তিনোটাই ইউজ করবা যখন দেখবা যে তাপমাত্রা এই রেঞ্জের মধ্যে আছে, আর মানে উচ্চ তাপমাত্রা বলছে বা তাপমাত্রা এই রেঞ্জের মধ্যে বলে দিছে, তাহলে তুমি ইউজ করবা তিনোটাই। আর যদি তোমার এরকম কোনো কিছু উল্লেখ না থাকে, কি মানে বলেও নাই, মানে তোমার আমি বলি যে স্পষ্ট উল্লেখ করে দিলে তখনই তুমি কম্পাউন্ডটা ইউজ করতে পারো। স্পষ্ট উল্লেখ না করলে তোমার কম্পাউন্ড ইউজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর তোমার এই যে এত কিছু তাপমাত্রা আমি এখানে লিখছি, এগুলো আসলে মুখস্থ করার দরকার নেই, এগুলো আমি তোমাকে আসলে উদাহরণ দিচ্ছি আর কি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন, এগুলো কোথাও আসবে না, ঠিক আছে? এগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি বলছি, ঠিক আছে? তুমি যদি শুধু পরীক্ষায় কেমন কতটুকু লিখবা এটা চাও, এটা হচ্ছে তোর জন্য, তুমি ভিডিওর শেষে চলে যাও, ভিডিওর শেষে তোমাকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি তুমি পরীক্ষায় কোনটা কতটুকু লিখবা, স্পষ্ট বলে দিচ্ছি। তোমার যদি এই কনসেপ্ট ক্লিয়ার করতে কোনো ইন্টারেস্ট না থাকে, জাস্ট এক্সামে কতটুকু লিখবে এটা জানতে চাও, তাহলে তুমি ভিডিওর শেষে চলে যাও। সো এখানে হচ্ছে তোমার দেখো যে, আচ্ছা, তো চলনের সংখ্যা কত? আমি যেটা বলছি, এক পারমাণবিকের ক্ষেত্রে চলনের সংখ্যা ৩, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে ঘূর্ণনের, এক পারমাণবিকের ক্ষেত্রে আগে শেষ করি। এক পারমাণবিকের ক্ষেত্রে চলন ৩, ঘূর্ণন 0,
কম্পন তো সবসময় জিরো এক পারমাণবিকের ক্ষেত্রে, তো টোটাল হচ্ছে 3। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে চলন 3, ঘূর্ণন হচ্ছে তোমার কত, 2। হয় দ্বিপারমাণবিক, না হয় তোমার বহু পারমাণবিক সরলরৈখিক। যেমন এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, এটা কি তোমার বহু পারমাণবিক সরলরৈখিক, এটা হচ্ছে কি তোমার কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে তোমার কি হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা ঠিক আছে। এগুলো কিন্তু আমি আগের ক্লাসে দেখাইছি যে এদের ক্ষেত্রে চলন 3 হয়, ঘূর্ণন 2 হয়, টোটাল হয় 5। আর তুমি যদি সাথে কম্পনটাও যোগ করতে চাও তখন 3 পরমাণুর সংখ্যা হয়ে যায় আর কি। আমি যেটা বলছি, কম্পন হচ্ছে তাপমাত্রা এই রেঞ্জে থাকলে বা স্পষ্ট ভাবে যদি উল্লেখ করে দেয় যে উচ্চ তাপমাত্রা, তাহলে তুমি ইউজ করতে পারো যদি মন চাই। বাট এরকম কিছু যদি উল্লেখ না করে থাকে, তুমি এরকম চিন্তা করবে না যে আমাকে তো বলে দেয় না, আমি ধরে নিই উচ্চ তাপমাত্রা, না ধরে নেওয়া যাবে না। তুমি যদি বলে না দেয় স্পষ্ট ভাবে, তুমি সুন্দর করে কম্পনটা কেটে দিবা, ক্রস, জাস্ট চলন আর ঘূর্ণন ইউজ করবা, ঠিক আছে। আর যে কোনো সময় চলন আর ঘূর্ণন ইউজ করা হচ্ছে সেফ, বাট কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যেমন তোমার যদি তোমাদের বই কি লেখা আছে, বই লেখা আছে যে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, অ্যামোনিয়ার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। কিন্তু তুমি যখন গুগলে সার্চ করো, তুমি দেখো যে অ্যামোনিয়ার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 12। তুমি মিলাইতে পারো না, তুমি মনে করো বইয়ে ভুল আছে, গুগলে ভুল আছে, কনফিউজড হয়ে যাও। যার কারণে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি যে অ্যামোনিয়ার ডিগ্রি অফ ফ্রিডম 12 কিভাবে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টা, টোটাল 4টা পরমাণু আছে, যার কারণে 3 × 4, এই যে 3 × 4, 3 × 4 হচ্ছে তোমার কি 12। তো এই জিনিসটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এই জিনিসটা তুমি দেখে কনফিউজ হয়ে যেতে পারো যে তোমার বইয়ে লেখা আছে 6, বাট তুমি নেটে দেখতেছো 12। আসলে নেটে তোমার টোটালটা দেখাচ্ছে, কিন্তু তুমি যেটা বইয়ে দেখতেছো সেটা হচ্ছে চলন আর ঘূর্ণন দুইটা যোগ করে, কম্পনটা বাদ দিয়ে। কারণ তোমার বইয়ে এমন কোনো ম্যাথ আমি কখনো দেখি নাই যেখানে তোমার 1000 থেকে 10,000-এর মধ্যে তাপমাত্রা দিচ্ছে, এমন কোনো ম্যাথ আমার চোখে পড়ে নাই, ঠিক আছে। তো আসলে তোমার কম্পনটা ইউজ না করলেও কোনো সমস্যা নাই, চলন আর ঘূর্ণন সবসময় ইউজ করবা, কিন্তু মাথায় রাখবা যে টোটাল কিন্তু কম্পনটা সহ হিসাব করে। আর টোটালের ক্ষেত্রে কিন্তু টোটাল তোমার কখন আসবে না, সো পরীক্ষায় জাস্ট এই দুইটা হিসাব করবা। আর বহু পারমাণবিক, এই দেখো দ্বিপারমাণবিক ক্ষেত্রে এদিকে চলন আর ঘূর্ণন মিলে হচ্ছে 5 হয়, তো পরীক্ষায় 5 ইউজ করবা, বাট সাথে কম্পনও আছে, এন্ড কম্পন সহ যোগ করলে 3n হয়। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে চলনটা হয় 3, ঘূর্ণনটাও 3 হয়, টোটাল কি হয় 6। অ্যামোনিয়ার ক্ষেত্রে 6, কিন্তু আমরা বইয়ে আছে 6, বই, ঠিক আছে। বইয়ে হচ্ছে কত আছে 6, বইয়ে যেহেতু 6 আছে তুমি ওই 6টা ইউজ করবা, সমস্যা নাই। বাট এটাও জেনে রাখো যে কম্পনের জন্য 3n - 6টা আছে। কম্পন ডিওএফ সবগুলা যোগ করলে কত আসে, 3n আসে, বুঝতে পারছো। টোটাল হচ্ছে 3n। তো তোমাকে যদি, তুমি যদি কখনো কম্পন ডিওএফ এর সংখ্যা বের করতে চাও, তোমাকে কেউ বের করতে বলবে না, বাট তুমি যদি বের করতে চাও, এক পারমাণবিকের ক্ষেত্রে 0, দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক সরলরৈখিকের ক্ষেত্রে কত, 3n - 5। আর বহু পারমাণবিক সরলরৈখিক নয় সেটার ক্ষেত্রে কত, সেটার ক্ষেত্রে হচ্ছে 3n - 6। শেষ, এখানে আর কিচ্ছু নাই। আর এখানে একটা কথা বলছি, সেটা দেখো যে কম্পনের ফলে যে ডিওএফ, এটা যে সূত্র দেয়া আছে সেটা দ্বারা আমরা কি বুঝছি যে সর্বোচ্চ কম্পন ডিওএফ কয়টা সম্ভব। 3n - 5 থেকে আমি যে ভ্যালুটা পাই ওটা কি, সর্বোচ্চ কম্পন ডিওএফ কয়টা সম্ভব। এই 3nটা কি, সর্বোচ্চ ডিগ্রি অফ ফ্রিডম কয়টা সম্ভব, তো সর্বোচ্চটা। কিন্তু আমার যে কক্ষের তাপমাত্রা, এই কক্ষের তাপমাত্রা যতটা কম হবে, মানে কক্ষের তাপমাত্রা ধরো তোমার 10,000 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো এর মধ্যে 10,000 ডিগ্রি সেলসিয়াসে আমার কম্পাউন্ড ডিওএফ সবগুলাই আছে, ফাইন। তার তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস থেকে যত কমতে থাকবে আমার কম্পাউন্ড ডিওএফ এর সংখ্যা কমতে থাকবে, এবং আস্তে 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 যখন তাপমাত্রা 1,000 ডিগ্রি সেলসিয়াস, 1,000 কেলভিন থেকে, সরি ডিগ্রি সেলসিয়াস না কেলভিন, 1,000 কেলভিন থেকে কমে যাবে তাপমাত্রা, তখন কোনো কম্পাউন্ড ডিওএফ আর কাজ করবে না। এইভাবে জিনিসটা কাজ করে আর কি, আশা করি বুঝাইতে পারছি। সো আমার একটা তাপমাত্রার রেঞ্জ থাকে, যে তাপমাত্রার কারণে তোমার ডিগ্রি অফ ফ্রিডম গুলো কি হয়, অ্যাক্টিভেট হয়। সো আমরা যেটা বলতেছি যে কম্পন ডিওএফ, এই কম্পন ডিওএফটা কিন্তু অ্যাক্টিভেট হয় তোমার 1,000 থেকে 10,000 ডিগ্রি কেলভিনের মধ্যে অ্যাক্টিভেট হয়। সেম ভাবে এই যে আমাদের ঘূর্ণন ডিওএফ আছে না, ঘূর্ণন ডিওএফ, এই ঘূর্ণন ডিওএফ হচ্ছে তোমার অ্যাক্টিভ হওয়ার একটা তাপমাত্রা আছে। এই ঘূর্ণন ডিওএফ হচ্ছে 100 কেলভিন থেকে বেশি তাপমাত্রায় অ্যাক্টিভ হয়, ঠিক আছে। টি এর মান যদি 100 কেলভিন থেকে কম হয় তাহলে ঘূর্ণন ডিওএফ তার কাজ করে না। কিন্তু আমাদের পরীক্ষায় এমন কোনো ম্যাথ দেয় না যেখানে তাপমাত্রা 100 কেলভিনের নিচে, বিকজ এটা -ডিগ্রি সেলসিয়াস চলে যায়, যার কারণে ওইরকম ম্যাথ দেয় না। তো যেহেতু এরকম ম্যাথ দেয় না, আমাদের বই এমন সব আমাদের প্রশ্ন এমন সব তাপমাত্রা যেগুলো 100 কেলভিনের উপরে থাকে সবসময়, কিন্তু 1,000 কেলভিনের নিচে থাকে, যার ফলে আমরা ঘূর্ণন ডিওএফ ইউজ করতে পারি কিন্তু কম্পন ডিওএফ ইউজ করতে পারি না। এটা হচ্ছে তোমার কনসেপ্ট। আর এখানে তাপমাত্রা, যদি আমি তাপমাত্রা বলতেছি, বাট আমি যদি অ্যাকিউরেটলি বলতে চাই, আমার বলতে হবে ভাইব্রেশনাল টেম্পারেচার আর রোটেশনাল টেম্পারেচার। এই দুটো জিনিস আদতে একই, আদত মানে দেখে মনে হচ্ছে একই, বাট বাস্তবে কিন্তু একই না। কেন একই না, এগুলো আমি এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদের কোথাও আসবে না, জাস্ট জেনে রাখো যে
টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3n, কম্পোনেন্টটা বের করতে হয় এক পারমাণবিক 0, দ্বিপারমাণবিক 3n-5, বহু পারমাণবিক 3n-6, সরলরৈখিক হলে সরলরৈখিক যা, দ্বিপারমাণবিক তা সেম। আর বাকি ওই চলন আর ঘূর্ণন তো তুমি আগেই বুঝতে পারছো। এই তাপমাত্রার মধ্যে তোমার চলন ঘূর্ণন কম্পনটা অ্যাক্টিভ হয় এই তাপমাত্রার মধ্যে, আর এই তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় ঘূর্ণনটা অ্যাক্টিভ হয়। সো আমাদের যেসব তাপমাত্রা এগুলো 100 থেকে বড় কিন্তু 1000 থেকে ছোট, যার ফলে কি আমরা কম্পন ইউজ করতে পারি না কিন্তু ঘূর্ণন ইউজ করতে পারি। শেষ, দ্যাটস ইট। আর আমাদের ঘরে আমাদের 10,000 থাকে, সব কম্পাউন্ড ডিএফ কাজ করবে, কিন্তু 10,000 থেকে যতই আস্তে 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 আমি কমাতে থাকবো, কম্পাউন্ড ডিএফ এর সঙ্গে একটা একটা করে করে কমতে থাকবে, এবং ফাইনালি 1000 নিচে চলে আসলে কম্পাউন্ড ডিএফ কাজ করবে না, জিরো হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কনসেপ্ট, আর কিছু না, আর কিছুই লাগবে না। এতটুকু যদি তুমি জানো এসএসসি লেভেলে, এটাই অনেক। আর এরপরের স্লাইড আমরা চাই। এখানে আমি তোমাকে অনেক কথা লিখে রাখছি, বেসিক্যালি ওই কথাগুলো যেগুলো মুখে বলছি একটু আগে, ওই কথাগুলো লিখে রাখছি, কারণ আমি তোমাদেরকে এই পিডিএফটা, আমার পুরো সিরিজ শেষ হওয়ার পরে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যার ফলে তোমরা যাতে রিভাইজ দেওয়ার সময় এটা ইউজ করতে পারো, ওই জন্য আমি এসব লিখে রাখছি এখানে। এগুলো আমি একটু আগে মুখে বলছি যে চলন সর্বোচ্চ 3 হয়, ঘূর্ণন সর্বোচ্চ 3 হয়, 3n হচ্ছে মোট পরমাণুর সংখ্যা, হচ্ছে এখানে n, x হচ্ছে তোমার বাধার সংখ্যা, ইসাক স্যারের বই যে সূত্রটার কথা বলছিলাম। তারপর কম্পন হচ্ছে তোমার রেস্ট্রিকশনও বলা যায়, কম্পনের সংখ্যা রেস্ট্রিকশনের সংখ্যা সমান, এটা হচ্ছে 0 বা 3n-5 হয়। 0 হচ্ছে কি এক পারমাণবিক, 3n-5 হচ্ছে কি দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক সরলরৈখিক, আর এটা হচ্ছে তোমার বহু পারমাণবিক। শেষ। কেমিস্ট্রি সবসময় 3 ইউজ করা লাগে। তারপর হচ্ছে যে কোনো অণুর মধ্যে nটা পরমাণু আছে, তাহলে তার চলন প্লাস ঘূর্ণন প্লাস কম্পন কত হয়? 3n হয়। এক্সামে যদি অতি উচ্চ তাপমাত্রা উল্লেখ করে দেয়, একমাত্র স্পষ্ট উল্লেখ করে দেয় যে অতি উচ্চ তাপমাত্রা, তখনই তুমি এই কি করবা, তখন হচ্ছে তুমি সবগুলা ইউজ করবা, 3n ইউজ করবা, তো f সমান 3n ইউজ করবা। আর যদি উল্লেখ করে না দেয়, তাহলে তুমি 3n - x সমান f এটা ইউজ করবা। ঠিক আছে? আর এই জিনিসটাই সূত্র হিসেবে কোন স্যারের বইয়ে আছে? ইসাক স্যারের বইয়ে এটা আছে। আমি কিন্তু তখন বুঝি নাই যে এই সূত্রটা কি বুঝাচ্ছিল, কিন্তু এই ক্লাসগুলো করার পর তুমি এই সূত্র বুঝতে পারবা, যেহেতু এই সূত্র ইসাক স্যারের বইয়ে আছে। যদি কোনো প্রশ্ন করে তোমাকে যে এখানে ইসাক স্যারের বইয়ে যে সূত্রটা আছে, তোমাকে যদি বলে যে 3a-b, এখানে তোমার বললো যে ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে পি এর মানটা বের করো, প্রশ্ন কখনো করবে না, বাট যেহেতু সূত্র তোমার বইয়ে আছে, ইসাক স্যারের বইয়ে, যদি করে দেয়, কিছু তো করার নাই, কেউ তো বলতে পারবে না যেটা বইয়ের বাইরে থেকে আসছে, এই জন্য পড়াই দেয় আর কি। তো এই জিনিসটা, অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রা যদি উল্লেখ করে দেয় তোমার, লাইক এটাই যে উল্লেখ করে দেয়, তাহলে আমি ইউজ করবো ঘূর্ণনটা, কম্পনটা। আর যদি উল্লেখ করে না দেয়, তাহলে আমি ইউজ করবো না। শেষ। এই লেখাগুলো না পড়লে সমস্যা নেই, আমি জাস্ট এগুলো তোমাকে একটু আগে যে এক্সপ্লেন করছি সবগুলো, আগের ভিডিও, আজকের ভিডিওতে একটু আগে, সবগুলো হচ্ছে এখানে জাস্ট আমি নোট আকারে লিখে দিচ্ছি, যাতে তোমরা ফলো করতে পারো, আর কিছু না। ঠিক আছে? নিজে পড়ে নিলে পারবা। আচ্ছা, এখানে আমি তোমাকে এটা খালি রাখছি, এটা খালি রাখছি বিকজ আমি তোমাকে ফাইনালি লিখে দিব। যারা আমার এই পুরো সিরিজটা কিচ্ছু করতে চাও না, শুধু জানতে চাও যে পরীক্ষায় এফ এর মান কোনটা লিখবা, তাদের জন্য জাস্ট এই পার্টটা ইম্পর্টেন্ট, তারা এই পার্টটা দেখলেই হবে। তো কেমিস্ট্রিতে এফ সমান 3, কেন 3? কারণ বাস্তব গ্যাস। ফিজিক্সে দুইটা হইতে পারে, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা উল্লেখ করে দিচ্ছে। আচ্ছা, তোমাদের, তোমরা যারা শুধু পরীক্ষায় জাস্ট নাম্বার, মানে কনসেপ্টটাই জানা লাগবে না, তোমার জাস্ট পরীক্ষায় ক্লিক পেটে জানতে চাও, তোমাদের উচ্চ তাপমাত্রা জানার দরকার নেই আসলে। তোমরা জাস্ট এটাই দেখবা যে কেমিস্ট্রিতে এফ সমান 3 বাস্তব গ্যাস, এটাই। আর ফিজিক্সে হচ্ছে এফ সমান 3 হইতে পারে, এফ সমান 5 হইতে পারে, এফ সমান কত হইতে পারে? 6 হইতে পারে। এটা হচ্ছে তোমার এক পারমাণবিক, এটা হচ্ছে তোমার দুই পারমাণবিক, বা আরেকটা হচ্ছে তোমার বহু পারমাণবিক প্লাস লিনিয়ার কার্বন ডাইঅক্সাইডের মতো। ঠিক আছে? আর এই যে 6, এই 6টা কিসের ক্ষেত্রে? নন লিনিয়ার। তো এই সিম্পল জিনিসটাই তোমার কিসে লাগবে? পরীক্ষায় লাগবে। আর কিছু তোমার পরীক্ষায় লাগবে না। ঠিক আছে? আর কিছু তোমার পরীক্ষায় লাগবে না, এই সিম্পল জিনিসটা। কেমিস্ট্রিতে এফ সমান 3 ইউজ করা, বাস্তব গ্যাস। আর ফিজিক্স হচ্ছে এফ সমান 3 হইতে পারে, তোমার 5 হইতে পারে, হবে, তারপর 6 হইতে পারে। আর এক পারমাণবিকের ক্ষেত্রে তুমি 3 ধরবা, দুই পারমাণবিকের ক্ষেত্রে তুমি 5 ধরবা, বহু পারমাণবিক সরলরেখির ক্ষেত্রে তুমি কত ধরবা? 5 ধরবা। এরকম শুধু একটাই সম্ভব, কার্বন ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কিন্তু তোমার
কার্বন ডাইঅক্সাইডের সাথে দেখে মিলতেছে, মানে চেহারা দেখতে মিল আছে, কিন্তু এটা কিন্তু সরলরৈখিক না। সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার এরকম, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার এরকম, সো এটাকে আমি সরলরৈখিক বলতে পারবো না। যার কারণে তোমার বহু পারমাণবিক কিন্তু সরলরৈখিক এরকম হচ্ছে যে দুইটাই এক্সিস্ট করে। সেরকম জাস্ট একটা এক্সিস্ট করে মোস্ট প্রবাবলি। আমার সবকিছু জানা না, আমি তো সব মৌল সব যৌগ ব্যাপারে জানি না। বাট আমাদের প্রশ্নে যেগুলো আসে এর মধ্যে just একটাই বহু পারমাণবিক সরলরৈখিক, সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 5 হয়, 6 হয় না। এটা মনে রাখবা। আর বাকিগুলোর ক্ষেত্রে বহু পারমাণবিক যেগুলো ওগুলোর ক্ষেত্রে কি হয়, 6 হয়। এতটুকু মনে রাখলে তোমার এক্সামের জন্য এনাফ। শিট, এতটুকু মনে রাখলে তোমার এক্সামের জন্য এনাফ। ডান। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা, আচ্ছা না, আজকের ভিডিওতে এই পর্যন্ত না, আজকে তোমাদেরকে কিছু সূত্র দেখাই দেই, ঠিক আছে? এই দেখো, এগুলো হচ্ছে তোমার ডিওএফ সম্পর্কিত সকল সূত্র, ঠিক আছে? তোমার তাপগতিবিদ্যা বলো, আদর্শ গ্যাস বলো, এখানে ডিওএফ সম্পর্কিত যত ধরনের সূত্র আছে সব সূত্র আমি এখানে দেখাইলাম তোমাদেরকে। এই সূত্রগুলো নিয়ে এরকম, এটা হচ্ছে ব্লক ওয়ান, এটা হচ্ছে তোমার ব্লক টু, এটা হচ্ছে তোমার ব্লক থ্রি। প্রত্যেকটা ব্লক নিয়ে একটা করে করে ভিডিও লেকচার হবে। এই ব্লকের উপর একটা লেকচার হবে, এই ব্লকের উপর একটা লেকচার হবে, এই ব্লকের উপর আরেকটা লেকচার হবে। ওই লেকচার গুলোতে আমি তোমার এই সূত্রগুলো এক্সপ্লেন করবো তোমাদেরকে, এই সূত্রগুলো কিভাবে ইউজ করা লাগে এটা দেখাবো। এরপর হচ্ছে এই সূত্র রিলেটেড যেসব প্রবলেম আছে এগুলো আমি তোমাদেরকে দেখাবো। সো আজকে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজেক্টেড আছে সাথেই থাকো। আর পরবর্তী যে লেকচার সেগুলোর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।